গুম ও হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক শেখ হাসিনা সহ বাকিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে সকালে গুমের 2 মামলায় 13 সেনা কর্মকর্তা এবং রামপুরা বাড্ডা এলাকায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় বিশেষ প্রিজন ভ্যানে আনা হয় তাদের। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সবাই জামিনের আবেদন করেন। রামপুরা বাড্ডায় মামলা পরবর্তী শুনানি আগামী 5 নভেম্বর, আর গুমের মামলায় শুনানি 20 নভেম্বর। গত 8 অক্টোবর গুমের 2 মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 30 আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5 নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 15 সেনা কর্মকর্তা সহ বাকিদের বিষয়ে কি ধরনের নির্দেশনা দিয়েছে? এবং বের করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এই প্রিজন ভ্যানে তুলে তাদেরকে, এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামরিক কর্মকর্তা যাদেরকে জেলে পাঠানো হয়েছে গুমের মামলায় অভিযুক্ত মোট 13 সামরিক কর্মকর্তা এবং আরো 2 জন রয়েছে জুলাই আন্দোলনের যেই হত্যাযজ্ঞ 28 জনকে হত্যার যে অভিযোগ আনা হয়েছে রামপুরা বাড্ডা এলাকায়, তার মধ্যে 2 জন। এরপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে আরো 2 জনকে এই মুহূর্তে কিন্তু আনা হচ্ছে কারাগার আদালত থেকে বের করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এরা প্রত্যেকেই কিন্তু সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন এবং সেই অবস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখিয়ে আজকে তাদের এখানে হাজির করা হয় এবং হাজিরের পরে আদালত এই 15 সামরিক কর্মকর্তাকে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন কোন কারাগারে রাখা হবে সেটির সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জেল কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে যে সাব জেল করা হয়েছে ঢাকা সেনানিবাসের MES 54 নম্বর ভবন, যেটি বাসার রোডস্থ, সেই রোডের 54 নম্বর ভবনে তাদেরকে রাখা হবে, যেই সাব জেলে রাখা হবে। এখানে যেই 15 জন যে কর্মকর্তা তারা 3টি মামলায় তারা রয়েছেন, এর মধ্যে 1 জন মেজর জেনারেল রয়েছেন, এর মধ্যে 6 জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, 4 জন কর্নেল রয়েছেন এবং লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন 3 জন এবং 1 জন মেজর রয়েছেন। মেজর মুন, তিনি কিন্তু বাড্ডার যে মামলাটি রয়েছে হত্যার মামলা, সেই মামলার তিনি আসামি এবং তার সাথে রয়েছেন তখন বিজিবিতে তার সিনিয়র কর্মকর্তা ছিলেন কর্নেল রেদওয়ান, তিনিও কিন্তু সেই মামলার আসামি। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যান, যেটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করেই কিন্তু আসামিদেরকে অর্থাৎ এই সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই প্রিজন ভ্যানটি আপনি এই মুহূর্তে প্রিজন ভ্যানের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। প্রিজন ভ্যানের ভেতরে কিন্তু অন্য প্রিজন ভ্যান থেকে খানিকটা আলাদা করা হয়েছে, আলাদা আলাদা কক্ষ করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং এটি একেবারে নতুন সংযোজন। এই প্রিজন ভ্যানটির কথা কিন্তু বারবার ঘুরে ফিরে এই আজকের আলোচনায় এসছে, কারণ এর আগে বাংলাদেশ জেলের অর্থাৎ জেল কর্তৃপক্ষের হাতে এরকম শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান দেখা যায়নি। একটু আগে আমরা দেখছিলাম যে পুলিশ প্রধান, যিনি সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, একটি মামলায় তিনিও এসছেন, কিন্তু তাকে আমরা দেখেছি যে আরেকটি যে পুরাতন যে প্রিজন ভ্যান সেখানে নিয়ে আসা হয়েছে, কারণ এটি প্রথম সংযোজন। হয়তো আগামী দিনগুলোতে এ ধরনের সংযোজন আরো বাড়বে, কারণ ওই প্রিজন ভ্যানগুলোতে আসলে আসামির নিরাপত্তা সহ আসামিদের যেই সুযোগ সুবিধার বিষয়টিও কিন্তু অনেক কম। সুতরাং আমরা সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছি। আপনি দেখছিলেন যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে প্রিজন ভ্যানে করে যে সামরিক কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে, সেই তাদেরকে এখান থেকে সরাসরি যে সাবজেল, সেই সাবজেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে আরো একটু তথ্য যদি দিয়ে রাখি, সেটি হলো এই মুহূর্তে এই সামরিক কর্মকর্তাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে তাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি কি হবে এই নিয়ে কিন্তু আমরা চিফ প্রসিকিউটরকে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনের যে নতুন সংশোধন গত 6 অক্টোবর যেই গেজেট প্রকাশ হয়েছে, সেই অনুযায়ী তারা কিন্তু চাকরিরত অবস্থায় যে সুযোগ সুবিধা পাবেন সেটি তারা পাওয়ার কথা নয়। কিন্তু এই বিষয় নিয়ে এই যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের যিনি আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন, তিনি একটু আগে কথা বলেছেন। তিনি বলেছেন যে মূলত
নিয়ম অনুযায়ী যে সময়ের অপরাধের বিচার হবে সেই সময়ের আইনে যা ছিল সেই আইন অনুযায়ী বিচার হবে। যেহেতু সেই সময়ের আইনে নতুন সংযোজিত এই ধারাটি ছিল না, সুতরাং তাদের বেলায় অ্যাপ্লিকেবল হওয়ার কথা নয়, এটি তার আইনজীবীর দাবি। ব্যারিস্টার সারোয়ার হোসেন তিনি বলেছেন, তো সেই সময় যেহেতু তাদেরকে চাকরিচ্যুত করার কোনো বিষয় ছিল না অভিযুক্তদের, সেই বিষয়টির কথা তিনি দাবি করেছেন। এখন এটি আদালত আসলে সিদ্ধান্ত নেবে। যাই হোক, আজকে যে গুমের দুটি মামলা, এই দুটি মামলার ভিতরে যদি আমরা ব্যাখ্যা করি, একটি হচ্ছে র্যাবের অধীনে যে টিএফআই সেল ছিল, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলে রাখার দায়ে, সেখানে গুম করে রাখার দায়ে যেই অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে মোট 17 জনকে আসামি করা হয়েছে। তার ভিতরে আজকে 10 জন গ্রেপ্তার রয়েছেন সামরিক কর্মকর্তারা, এবং আরেকটি হচ্ছে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেখানে যাদের গুম করে রাখা হয়েছিল তাদের অভিযোগের ভিত্তিতে আরেকটি মামলা হয়েছে। সেই মামলায় কিন্তু অন্য আসামিরা রয়েছেন, সেখানের মধ্যে আজকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরেকটি জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের মামলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান, যেটি শীতাতপ নিয়ন্ত্রিত, সেই প্রিজন ভ্যানে করে এই 15 সামরিক কর্মকর্তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর যে ব্রিফিং করেছেন, সেই ব্রিফিং এ তিনি কিন্তু এটি স্পষ্ট করেছেন যে এই যে কর্মকর্তারা, যে তাদের যে অপরাধ, সেই অপরাধের দায় কিন্তু ব্যক্তি কর্মকর্তাদের। এজন্য সেনাবাহিনীকে দোষারোপ না করার জন্য বা তাদের নিয়ে কোনো ধরনের অপপ্রচার না চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি বলেছেন যে এই কর্মকর্তাদের যে গ্রেপ্তার দেখানোর জন্য যে সহযোগিতা করেছেন, এজন্য তিনি বলেছেন যে তারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করতে তিনি সহযোগিতা করেছেন। দেখুন, আজকে আদালত কিন্তু খুব অল্প সময়ের কার্যক্রম ছিল, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এত সকালে বসার পূর্ববর্তী রেকর্ডও নেই বললেই চলে। কিন্তু আজকে এই সামরিক কর্মকর্তাদের আনা হয়েছে, এবং তাদের জন্যই কিন্তু আদালত বসেছেন। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 3 বিচারপতির যে ট্রাইব্যুনাল বেঞ্চ, সেটি বসেছিল, এবং সেখানে শুরুতে এই বিষয়টি এসছে যে তারা আসলে আত্মসমর্পণ করেছেন নাকি তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে সেখানে কিন্তু এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং গ্রেপ্তার দেখানো মূলে এই মামলায় পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হলো। এখন কারাগারে কোন কারাগারে রাখবে, এই বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা ছিল। চিফ প্রসিকিউটর বলেছেন যে এগুলো আসলে আদালতের বিষয় নয়, জেল কর্তৃপক্ষ নির্ধারণ করবে যে তাদের জন্য কোন কারাগারে রাখা নিরাপদ বা তাদেরকে কোন কারাগারে রাখতে হবে। তো সেই বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আপনি দেখছিলেন যে চিফ প্রসিকিউটরের বক্তব্যের পরে আমরা আদালতে, চিফ প্রসিকিউটরের বক্তব্যের পরে এখানে যেই আইনজীবী রয়েছেন এই আসামিদের, সেই আইনজীবী ব্রিফিং করেছেন। 2 জন আইনজীবী, একজন হচ্ছে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আরেকজন ব্যারিস্টার হামিদুল মিসবা, তিনিও কথা বলেছেন। এবং আমরা যেটি জানতে পারছি যে এই যে আসামিরা, অর্থাৎ সামরিক কর্মকর্তারা, তাদের জন্য আরো প্যানেল আইনজীবী হতে পারে, নিয়োগ দেওয়া হতে পারে, অন্যান্য আইনজীবীরাও কিন্তু এখানে আসবেন। এখানে তাদের একটি বিষয় আরেকটু স্পষ্ট করা দরকার, তাদের পক্ষে যে জামিন আবেদনটা করা হয়েছে, কিন্তু এই জামিন আবেদনে যেহেতু আসামি পক্ষে তাদের যে সিগনেচার দরকার আছে, সেটি আজকে সম্পন্ন করা হয়নি। আগামী 20 তারিখে গুমের 2টি মামলা, একটি হচ্ছে র্যাবের যে টিএফআই সেলের মামলা, আরেকটি জয়েন্ট ইন্টারোগেশন সেলের অর্থাৎ ডিজিএফআই এর যে মামলা, এই 2 মামলায় মোট যে আসামিরা রয়েছেন, সেই আসামিদের ব্যাপারে পরবর্তী শুনানি হবে। এই দিন যারা গ্রেপ্তার আছে তাদেরকে, অর্থাৎ এই কর্মকর্তাদেরকে আবারও এই আদালতে আনতে হবে, এবং যারা গ্রেপ্তার নেই, শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ যে অন্যান্য যে 13 আসামি রয়েছেন এখনো বাকি, সেই আসামিদেরকে জন্য আদালতে এরই মধ্যে 2টি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, বহুল প্রচলিত 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে। 7 দিন সময় দিয়ে এই 7 দিনের ভিতরে তাদেরকে আত্মসমর্পণ করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেটি এর আগেও আমরা দেখেছি। তো সেই 7 দিনের ভেতরে যদি এই আসামিরা বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আদালতে আত্মসমর্পণ না করেন বা হাজির না হন, সেক্ষেত্রে তাদেরকে পলাতক ঘোষণা করা হবে, এবং পলাতক ঘোষণা করার পরে তাদের পক্ষে পরবর্তী আইনি কার্যক্রম চালিয়ে নেওয়া যাওয়ার জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিযুক্ত করা হবে, অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার তাদের পক্ষ হয়ে লড়বেন। এর পরবর্তীতেই কিন্তু মূল মামলার কার্যক্রম শুরু হয়ে যাবে, যে অভিযোগ গঠনের যে শুনানি সেটি শুরু হবে, এবং সেই শুনানি শুরু হওয়ার সাথে সাথে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। দেখুন, চিফ প্রসিকিউটর এর আগে আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য মামলা আমরা দেখেছি, এরই মধ্যে শেখ হাসিনার যে মূল মামলা মানবতা বিরোধী অপরাধের জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের, সেই মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন অংশ এবং আর্গুমেন্টের কিছু অংশ অনেক আমরা দেখেছি যে এখান থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই গুমের মামলারও স্বচ্ছতার জন্য এবং দেশবাসীকে দেখানোর জন্য যদি আদালত অনুমতি দেয়, এখান থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সেই বিষয়টি চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল। আগামী 20 নভেম্বর এই সামরিক কর্মকর্তাদের আবার এই আদালতে আনতে হবে। এখানে আরেকটি বিষয় আমরা একটু বলে রাখি, দেখুন, মামলা কিন্তু আরো একটি রয়েছে। কর্নেল রেদওয়ান এবং কর্নেল মুন, তারা যখন বিজিবিতে ছিলেন সেই অবস্থায় জুলাই আন্দোলনে বাড্ডা এবং রামপুরা এলাকায় 28 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ঢাকা শহরে এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি ম্যাসাকার যে জায়গাগুলোতে হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বাড্ডা, রামপুরা, অর্থাৎ এই ব্রাক ইউনিভার্সিটিতে শুরু করে রামপুরার একেবারে এই যে এদিকে আবুল হোটেল পর্যন্ত এই এলাকায় যে হত্যাযজ্ঞ চলেছে তার অভিযোগ আনা হয়েছে। এখানে একটি ভিডিও এরই মধ্যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে ভিডিওতে দেখা গেছে যে কর্নেল রেদওয়ান তিনি গুলি করছেন, এরকম একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে, ভিডিওতেও সেটি এসছে, এবং তাদের জন্য ওই আলাদা মামলা, সেই মামলায় কর্নেল রেদওয়ান এবং মুন তাদেরকে আনা হয়েছে। এই যে সামরিক কর্মকর্তা 15 জনকে আজকে আনা হলো, এরা কিন্তু কেউই সেনাবাহিনীতে থাকা অবস্থায় এই ধরনের অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে নয়। তারা প্রত্যেকে কেউ র্যাবে ছিলেন, কেউ ডিজিএফআইতে ছিলেন এবং কেউ বিজিবিতে ছিলেন। তাদেরকে এই অভিযোগ তো হওয়ার পরে বা তার আগে থেকে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেনাবাহিনীতে
অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে মেজর জেনারেল হামিদুজ্জামান যখন সেনাবাহিনীর সদর দপ্তর থেকে ব্রিফিং করেছিলেন, তিনি সেদিনও জানিয়েছিলেন যে এই কর্মকর্তারা স্বেচ্ছায় সেনা হেফাজতে গেছেন এবং যারা সেনা হেফাজতে আসেননি তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য বলেছেন। দেখুন, এখানে একটি বিষয় আরেকটু স্পষ্ট হওয়া দরকার, সেটি হচ্ছে শেখ হাসিনার শাসনামলে যত গুম খুন নির্যাতন হয়েছে সবকিছুর দায়ে কিন্তু এই 15 সামরিক কর্মকর্তা বা মোট 30 আসামিকে অভিযুক্ত করা হয়নি। এখানে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আমরা যদি বলি, র্যাবের বিরুদ্ধে র্যাবের যে টিএফআই সেলে বা আয়না ঘরে রাখার অভিযোগে যে মামলাটি হয়েছে 17 জনকে আসামি করা হয়েছে, সেখানে মূলত অভিযোগ কারা করেছেন, সেখানের মূল অভিযোগ ছিল মীর কাসেমের জামাত নেতা মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান। তাকে গুম করে রাখা হয়েছিল 7-8 বছর এবং তিনি সেটি দেখিয়েছেন কোন কক্ষে তাকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে, আটকে রাখা হয়েছিল। এই আমরা দেখেছি যে 5 আগস্টের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সহ যখন উপদেষ্টারা এবং এই ট্রাইব্যুনালের যেই কর্মকর্তারা রয়েছেন অর্থাৎ চিফ প্রসিকিউটর সহ অন্যান্যরা যখন এই আয়নাঘর পরিদর্শনে যান, সেখানে ব্যারিস্টার আরমান তিনি দেখিয়েছিলেন যে কোন কারাগারে কোথায় বন্দী রাখা হয়েছিল তাকে বছরের পর বছর। তো তিনি অভিযোগ করেছেন র্যাবের মামলায়, অর্থাৎ র্যাবের বিরুদ্ধে সে তাকে গুম করে রাখার, এবং বিচারপতি এবং দুঃখিত আইনজীবী সোহেল রানা তিনিও অভিযোগ করেছেন। এরকম বেশ 14-15 জনের একটি অভিযোগ আছে যারা অভিযোগ করেছেন। তাদের অভিযোগের ভিত্তিতে র্যাবের টিএফআই সেলে গুম করে রাখার অভিযোগে মোট 17 জনকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা যেটি ডিজিএফআই জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রাখা, অর্থাৎ তাদের আয়না ঘরে বন্দী রেখে গুম করে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, সেখানে অভিযোগ করেছেন আরো 4-5 জন। তার মধ্যে রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা ব্যারিস্টার আব্দুল্লাহিল আমান আল আজমি রয়েছেন, সেখানে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফজামান রয়েছেন, সেখানে ছিলেন অভিযোগকারীদের মধ্যে মাইকেল চাকমা ছিলেন, অভিযোগকারীদের মধ্যে আরেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান, কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। তাদের এই 4-5 জনের অভিযোগের ভিত্তিতে কিন্তু এই যে ডিজিএফআই এর অধীনে যে গুম করে রাখা হয়েছিল সেই অভিযোগটি আনা হয়েছে। সেখানেও বেশ অনেককে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আজকে মোট 3 জনকে এখানে হাজির করা হয়েছিল। দেখুন, আজকে যাদেরকে হাজির করা হয়েছিল সেই হাজির করাদের মধ্যে আরেকবার যদি একটু সংখ্যাটা বলি, 1 জন মেজর জেনারেল রয়েছেন সামরিক বাহিনীর, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন, 4 জন কর্নেল রয়েছেন, 3 জন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন এবং 1 জন মেজর রয়েছেন। মোট 15 আসামিকে 3 মামলায় সামরিক কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।